হ্যালো এসএসসি 26 ব্যাচ, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ক্লাসে এবং আজকের ক্লাসে তোমাদের সাথে আমার কথা হবে পরিণতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য এই অধ্যায়ের উপর। এই অধ্যায়টি তোমরা অনেকেই আমাকে জানিয়েছো ভাইয়া খুব কঠিন লাগে, ভাইয়া মনে থাকে না এবং অনেক বড় একটা অধ্যায়। তো তোমরা আজকে আমার কাছ থেকে একটি গিফট হিসেবে পেয়ে যাচ্ছ খুব সংক্ষেপে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে কিভাবে লিখলে ভালোভাবে সৃজনশীল লিখতে পারবে এবং কিভাবে পড়লে এমসিকিউ ভালো করতে পারবে, সেইভাবে আজকের পুরো ক্লাসটি আমি সাজিয়েছি। ক্লাসটি খুবই শর্ট হবে কিন্তু এই শর্ট ক্লাসে অনেক অনেক বেশি তথ্য পাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এই অধ্যায়ের ক্লাসটা করি। এই অধ্যায়ে আমরা কী কী পাচ্ছি? প্রথমত আমরা অধ্যায়ের গুরুত্বপূর্ণ আলোচনা পাবো, গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো পাবো এবং জ্ঞানমূলক অনুধাবনমূলকের সাজেশন পাবো এবং একটা ডেমো সৃজনশীল দেখতে পারবো যে কেমন সৃজনশীল আসলে বোর্ড পরীক্ষায় এসে থাকে। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করে দিই। লেটস গেট স্টার্টেড। তো এই অধ্যায়ের নাম হচ্ছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা ও সাম্য। কেন এই চারটা ওয়ার্ড একসাথে? কারণ মূল্যবোধের জন্য অবশ্যই মূল্যবোধের সাথে আইন একটা সম্পর্কিত বিষয় এবং আইনের সাথে স্বাধীনতা একটা সম্পর্কিত বিষয় এবং স্বাধীনতার সাথে সাম্য একটা সম্পর্কিত বিষয়। তো এই জন্য এই চারটা ওয়ার্ড মিলিয়ে একটা অধ্যায় করা হয়েছে। সেটা কিভাবে সম্পর্কিত সেটা আমরা আজকের ক্লাসে দেখব। দেখো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি মূল্যবোধ। মূল্যবোধ কি? যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামগ্রিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই আমরা সাধারণত মূল্যবোধ বলে থাকি। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য এবং সংকল্প আমাদের সামগ্রিক আচার ব্যবহার কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে। তাহলে এখানে আমাদের কি পয়েন্ট বা কি ওয়ার্ড কোনটা একটু চলো দেখে নেই। এই যে এটা হচ্ছে আচার আচরণ, আচার বা ব্যবহার, অর্থাৎ মূল্যবোধের নিয়ন্ত্রক বা মূল্যবোধের নির্দেশকই হচ্ছে আচার ব্যবহার। আমরা মূল্যবোধ কি দেখতে পাই না, তবে মূল্যবোধটা প্রকাশ পায় কিভাবে? কারো আচার আচরণের মাধ্যমে। কেউ যদি ভালো আচরণ করে আমরা বলে থাকি তার মূল্যবোধটা ভালো, কেউ যদি খারাপ আচরণ করে তাহলে আমরা বলতে পারি তার মূল্যবোধটা খারাপ। তারপরে দেখো, এম.ডব্লিউ. পামফ্রের মতে মূল্যবোধ হচ্ছে ব্যক্তি বা সামাজিক দলের অভিপ্রেত ব্যবহারের সুবিন্যস্ত প্রকাশ। মানে মানুষের বা ব্যক্তির যে হচ্ছে অভিপ্রেত ব্যবহার, ব্যবহার মানে হচ্ছে আচরণ, আচরণের সুবিন্যস্ত প্রকাশ। ঠিক আছে, তারপরে যদি আমরা একটু বিস্তারিত দেখি, এবার আমরা দেখব মূল্যবোধের বৈশিষ্ট্যগুলো কি কি। দেখো, প্রথমে আমরা দেখব সামাজিক মাপকাঠি। সামাজিক মাপকাঠি বলতে সমাজে আসলে কিভাবে মূল্যবোধটা দেখা হয়। দেখো, মানুষের কর্মকাণ্ডের ভালো মন্দ বিচার করার ভিত্তি হচ্ছে মূল্যবোধ। এই যে আমি মাত্রই যেটা বললাম যে ভালো আচরণ কি ভালো মূল্যবোধ, খারাপ আচরণ কি খারাপ মূল্যবোধ ধরা হয়, সমাজে ধরা হয়। যোগসূত্র সেতুবন্ধন, কিভাবে মূল্যবোধ সমাজের মানুষকে ঐক্যসূত্র আবদ্ধ করে। নৈতিক প্রাধান্য, মূল্যবোধ আইন নয়। দেখো, মূল্যবোধ এটা আসলে কোনো আইন নয়। ঠিক আছে, এটা যদি তুমি না করো তাহলে তোমাকে কখনোই জেলে যেতে হবে না, তোমাকে কখনোই পুলিশে ধরবে না। ঠিক আছে, তো এর বিরোধিতা বেআইনি নয়। মূল্যবোধ হচ্ছে এক ধরনের নৈতিকতা। এটা হচ্ছে তুমি যদি রাস্তায় কখনো কোনো ভিক্ষুককে দেখো, তুমি যদি তাকে ভিক্ষা দাও, এটা হচ্ছে তোমার নৈতিকতা প্রকাশ পাবে। কিন্তু ভিক্ষা না দিলেও তোমার তোমাকে হচ্ছে কখনো আইনিভাবে কেউ তোমাকে হচ্ছে কোনো কিছু করতে পারবে না। ঠিক আছে, বিভিন্নতা, মূল্যবোধ বিভিন্ন হতে পারে, এক এক জায়গার মূল্যবোধ এক এক রকম। যেমন তুমি দেখো আমেরিকার যে মূল্যবোধ, বাংলাদেশে কিন্তু সেম মূল্যবোধ না। আমেরিকায় মেয়েরা ছোট ড্রেস পরে, ছেলেরা এক এক ধরনের ড্রেস পরে, কিন্তু বাংলাদেশে কিন্তু এমন নয়। সো এটা হচ্ছে এক এক জায়গার এক এক রকমের মূল্যবোধ। ঠিক আছে, তো 5 নম্বরটা দেখো, বৈচিত্র্যময় ও আপেক্ষিকতা, অর্থাৎ আজ যা মূল্যবোধ কাল তাও নাও থাকতে পারে। অনেক আগে যেই মূল্যবোধগুলো ছিল এখন সেগুলা নাও থাকতে পারে। 6 নম্বর, পরিবর্তনশীলতা ও নৈবর্তিকতা। ঠিক আছে, দেখো মূল্যবোধের প্রধান বৈশিষ্ট্যের পরিবর্তনশীলতা। যেমন আগে এক সময় যৌতুক প্রথা ছিল, বাল্যবিবাহ ছিল, সতীদাহ প্রথা ছিল, বর্তমানে কিন্তু এগুলো নেই। এই জন্য এগুলা এখন মূল্যবোধ হিসেবে ধরা হয় না। আবার এখন যে মূল্যবোধগুলো আছে আগের আমাদের নেক্সট যে প্রজন্ম সেখানে এই মূল্যবোধগুলো নাও থাকতে পারে, তাই না? এই জন্য বলা হয় মূল্যবোধ হচ্ছে পরিবর্তনশীল। ঠিক আছে, এবার আমরা দেখব মূল্যবোধের ভিত্তি বা উপাদান কোনগুলো। দেখো, নীতি ঔচিত্যবোধ। ঠিক আছে, সমাজকে নীতি ঔচিত্যবোধের বিকাশভূমি বা শিক্ষাক্ষেত্র বলা হয়, কারণ মূল্যবোধটা সম্পূর্ণ ডিপেন্ড করে নীতি নৈতিকতার উপর। ঠিক আছে, সামাজিক ন্যায় বিচার,
এটি ব্যক্তির স্বাধীনতার অন্যতম রক্ষা কবচ ও রাষ্ট্রের ভিত্তি। আমি খুব সংক্ষেপে এবং সহজ কথায় এগুলো লিখে ট্রাই করছি। দেখো, শৃঙ্খলাবোধ সমাজ জীবনের অগ্রগতির প্রধান সোপান হলো শৃঙ্খলাবোধ। এগুলো সবগুলোই এক একটা এমসিকিউ হিসেবে তুমি পড়তে পারো, ঠিক আছে। সহনশীলতা সুনাগরিকের অন্যতম গুণ ও গণতন্ত্রের শ্রেষ্ঠতম মূল্যবোধ হিসেবে ধরা হয়। সহমর্মিতা আইনের শাসন। দেখো, আইনের শাসন হচ্ছে গণতন্ত্রের পূর্বশর্ত, এটা তোমার এমসিকিউ হিসেবে আসতে পারে। আইনের শাসন গণতন্ত্রের পূর্বশর্ত। নাগরিকের সচেতনতা ও কর্তব্যবোধ, ঠিক আছে, এগুলা পড়তে পারো। এবার আমরা দেখব মূল্যবোধের শ্রেণী বিভাগ, অর্থাৎ মূল্যবোধকে কত ভাগে ভাগ করা যায় বা আসলে কোনগুলো মূল্যবোধ। তো দেখতে পাচ্ছি সামাজিক মূল্যবোধ নামে একটা মূল্যবোধ আছে, যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য, সংকল্প মানুষের সামাজিক আচার ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত পরিচালিত করে, তার সমষ্টি হচ্ছে সামাজিক মূল্যবোধ। কেমন? দেখো, শিষ্টাচার মানে হচ্ছে ভালো ব্যবহার বা ভালো আচরণ, এটা কি বলা হয়েছে? সামাজিক মূল্যবোধ। সততা, সৎ আমরা কোথায় থাকবো? সমাজে সৎ থাকবো, আমাদের ব্যবহারে সততা প্রকাশ পাবে। ন্যায়পরায়ণ হতে হবে, আমাদের বিচার কার্য কথা বলা এগুলোতে ন্যায়সঙ্গত থাকতে হবে। সহনশীলতা মানে ধৈর্য, তারপর সহমর্মিতা, কারো বিপদে আপদে পাশে থাকা। শৃঙ্খলাবোধ, প্রত্যেকটা কাজে শৃঙ্খলাবোধ থাকা, এটাই হচ্ছে সামাজিক মূল্যবোধ। আর রাজনৈতিক মূল্যবোধ, এগুলো হচ্ছে রাজনৈতিক আচার ব্যবহারে এগুলো থাকবে, সবই সেম থাকবে, শুধু রাজনৈতিক আচার ব্যবহার। এখানে কি কি থাকবে দেখো, রাজনৈতিক সহনশীলতা, রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা। কারা করবে জবাবদিহিতা? কারা করবে? রাজনৈতিক ব্যক্তিবর্গ বা যারা বিভিন্ন দলের প্রধান বা দলের নেতাকর্মী থাকবে তাদের। তারপরে সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধা এবং সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের শ্রদ্ধা, ঠিক আছে। বিরোধী দলকে রাজনীতিতে কর্মকাণ্ড বাধা প্রদান না করা, মানে বিরোধী মত যারা আছে বা বিরোধী দল যারা আছে সরকার দলে, তারা যেন বিরোধী দলকে বাধা না দেয়। এবং নির্বাচনে জয় পরাজয় মেনে নেওয়া, ওই নির্বাচনে জয় না পেলে হরতাল, তারপর হচ্ছে ভাঙচুর এসব চালাবো, এমনটা কিন্তু হবে না। এগুলো হচ্ছে রাজনৈতিক মূল্যবোধ, ঠিক আছে। তারপরে দেখবো আমরা 3 গণতান্ত্রিক মূল্যবোধ। এখানেও হচ্ছে তোমার গণতান্ত্রিক আচার ব্যবহারের কথা বলা হয়েছে। গণতান্ত্রিক আচার ব্যবহার কোনগুলো দেখো, অন্যের মতামত ও মনোভাবকে শ্রদ্ধা জানানো, তারপর হচ্ছে সহনশীলতা, গঠনমূলক সমালোচনা করার অভ্যাস, অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন হতে হবে, এগুলো হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ। তারপরে ধর্মীয় মূল্যবোধ কোনগুলো দেখো, সকল ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, অপরের ধর্মমতকে সহ্য করা এবং অন্য ধর্মাবলম্বীদের ধর্মকর্ম প্রচারে বাধা না দেওয়া, এগুলো হচ্ছে ধর্মীয় মূল্যবোধ। এবং সাংস্কৃতিক মূল্যবোধ কোনগুলো দেখো, ভিন্ন ভিন্ন সাংস্কৃতিক বিশ্বাস, যেমন আমাদের সমাজে ভিন্ন ভিন্ন সংস্কৃতির মানুষ আমরা দেখতে পাই, তো তারা যে ধ্যান ধারণা বহন করে, তারা যা বিশ্বাস করে, আমরা সেখানে সেগুলা নিয়ে কোনো ধরনের কটূক্তি মন্তব্য করব না এবং সেখানে কোনো ধরনের বাধা আরোপ করব না। সংস্কৃতি চর্চায় উৎসাহ প্রদর্শন করা উচিত, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখব নৈতিক মূল্যবোধ। নৈতিক মূল্যবোধগুলো কি কি দেখো, এই যে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত থাকা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, এগুলো সবই হচ্ছে নৈতিক মূল্যবোধ। অর্থনৈতিক মূল্যবোধ কোনগুলা, আর্থিক লেনদেন, ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, শিল্প কলকারখানায় উৎপাদন বিপণনের সাথে এসব মূল্যবোধ জড়িত, ঠিক আছে। তাহলে মূল্যবোধটা মোটামুটি আমাদের শেষ হয়ে গেল। মূল্যবোধ পরীক্ষা থেকে এখানেই পরীক্ষায় আসে। মূল্যবোধ সুশাসন, এখানে কিছু টার্ম দেওয়া আছে, এটা পুরোপুরি সৃজনশীল হয়ে আসবে না, তারপরে তোমরা দেখে রাখতে পারো, ঠিক আছে। মাঝে মাঝে ঘ নাম্বার প্রশ্নে এটা চলে আসতে পারে যে মূল্যবোধের সাথে সুশাসনের সম্পর্ক কিরকম। গণতান্ত্রিক মূল্যবোধ, এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গণতান্ত্রিক মূল্যবোধ এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কেন দেখো, গণতান্ত্রিক মূল্যবোধে তোমার সহনশীলতা থাকতে হবে। সহনশীলতা হচ্ছে গণতন্ত্রের অন্যতম শ্রেষ্ঠ মূল্যবোধ। তোমার আত্মসংযম থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, আইনের শাসন থাকতে হবে, নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ থাকতে হবে। তো এইরকম ঠিক প্রত্যেকটা এই পরিণতির প্রত্যেকটা অধ্যায়ের, পরিণতি প্রথম পত্র দ্বিতীয় পত্রের মোট 20টা ক্লাস পেতে এবং বাংলা, ইংরেজি, আইসিটি বা অন্যান্য বিষয়ের ক্লাসগুলো পেতে তোমরা কিন্তু হচ্ছে আমাদের এসএসসি 26 কামব্যাক কোর্সে দ্রুত ভর্তি হয়ে যেতে পারো। এখানে কিন্তু তোমরা অনেকগুলো ক্লাস পেয়ে যাবে। সো তোমরা চাইলে এখনই আমাদের কামব্যাক কোর্সে ভর্তি হয়ে তোমার এসএসসি 26 এর যে A+ টার্গেট A+, ঠিক আছে, তোমার এই প্রস্তুতিকে আরো শানিত করে ফেলতে পারো, ঠিক আছে। ওকে, এবার আসো গণতান্ত্রিক মূল্যবোধ, এটা আমাদের ভালো করে পড়তে হবে। তারপরে আমরা যেটা দেখব, গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্ব একই সাথে কিন্তু চলে আসবে।
জাতীয় সভ্যতা ঐতিহ্যের ভিত্তি, জাতীয় উন্নতির চাবিকাঠি, দেশাত্মবোধ জাগ্রত করে এবং হচ্ছে নাগরিকের ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে, জবাবদিহিতার মানসিকতা তৈরি করে। খুব ইজি ভাষায় এগুলো লেখা আছে, সমস্যা নাই। আর এই পিডিএফটা তোমরা হচ্ছে পেয়ে যাবে, ভর্তি হলে পিডিএফটা পেয়ে যাবে। এবার আসবো আমরা দেখবো আইন। আইন কি? দেখো, আইনের সাধারণ অর্থ হলো নিয়ম কানুন বা বিধিবিধান। ফার্সি আইন, তাহলে আইন কোথা থেকে আসছে? আইন হচ্ছে ফার্সি ভাষা থেকে আসছে। ফার্সি আইন শব্দটির অর্থ হচ্ছে সুনির্দিষ্ট নীতি বা নিয়ম, আর এই আইনের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ল। আর এই লটা আবার কোথা থেকে আসছে? আবিধানিক উৎপত্তি হচ্ছে টিউটনিক মূল শব্দ, টিউটনিক শব্দ ল্যাগ থেকে, এলএজি ল্যাগ থেকে। ল শব্দের অর্থ হচ্ছে স্থির বা অপরিবর্তনীয় এবং সকলের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য, এটাই হচ্ছে ল। ঠিক আছে? এরিস্টটল কি বলছেন দেখো, যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন। মাঝে মাঝে পরীক্ষায় আসবে যে যুক্তি সিদ্ধ ইচ্ছার অভিব্যক্তি হচ্ছে আইন, এই কথাটি কে বলছে? এরিস্টটল। তারপর আইনের একটি সর্বজন গ্রাহ্য ও চমৎকার সংজ্ঞা কে প্রদান করছে? মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি উড্রো উইলসন। ঠিক আছে? আইনের উৎসগুলো একটু দেখো। জন অস্টিনের মতে আইনের উৎস একটি এবং তা হচ্ছে সার্বভৌমের আদেশ। আর অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস কয়টি? 6টি। প্রথা, ধর্ম, বিচারকের রায়, ন্যায় বিচার, বিজ্ঞানসম্মত আলোচনা, আইনসভা। আর ওপেনহাইম জনমতকে আইনের উৎস বলে মনে করেছেন। এবার এগুলোর আমরা একটু বিস্তারিত দেখে আসি, চলো। এই যে আইনের উৎসগুলো দেখো। প্রথা, প্রথমে আমরা যদি প্রথা সম্পর্কে জানি, প্রথা আসলে কি? প্রথা আইনের একটি সুপ্রাচীন উৎস। যেমন গ্রেট ব্রিটেন বা তোমরা যদি বলো ইংল্যান্ড, হ্যাঁ, ইংল্যান্ডের সহ আরো যে 3টা দেশ আছে, যুক্তরাজ্য, এরা কিন্তু হচ্ছে তোমার এই প্রথা নির্ভর একটা দেশ চলে। প্রথা, তাদের আইনটা কিন্তু প্রথা নির্ভর। ঠিক আছে? তারপরে দেখবা ধর্ম, প্রাচীন রোমক আইনে ধর্মীয় বিধানের সমষ্টি ছাড়া আর কিছুই ছিল না। এবং তোমরা দেখবা বিভিন্ন দেশে কোরআন হাদিসের আলোকে দেশ চলে, আবার কোনো কোনো দেশে তাদের ধর্মীয় গ্রন্থ অনুযায়ী দেশ চলে। ঠিক আছে? তো বিচারালয়ের সিদ্ধান্ত হচ্ছে বিচারকদের বিবেক, প্রজ্ঞা, অভিজ্ঞতা থেকে যে নতুন নতুন আইন সৃষ্টি হয়। মনে করো যদি বিচারকদের কাছে কখনো মনে হইলো যে এমন একটা নতুন সমস্যা চলে এসেছে যেটার আদৌ কোনো লিখিত নিয়ম নেই যে কিভাবে বিচার করতে হবে, তখন তারা চাইলে তাদের প্রজ্ঞা জ্ঞান দিয়ে তারা নতুন একটা আদেশ দিতে পারে। ন্যায়বোধ, বিচারকদের ন্যায়বোধ থেকে উৎপত্তি। এবং আইন পরিষদ, আধুনিককালে আইনের প্রধান উৎস। আইন পরিষদ বলতে যেমন আমাদের জাতীয় সংসদ বলতে পারো, বা বিভিন্ন দেশের পার্লামেন্ট, কংগ্রেস, এগুলো হচ্ছে তোমার আইন পরিষদ। এই আইন পরিষদ হচ্ছে তোমার আধুনিককালে আইনের প্রধানতম উৎস। এখান থেকে আইন প্রণয়ন করা হয়, আইন সংবিধান সংশোধন করা হয়, আইন যোজন করা হয়, বিয়োজন করা হয়। জনমত, জনমত একটা আইনের উৎস। ঠিক আছে? প্রশাসনিক ঘোষণা এবং সর্বশেষ সংবিধান, সংবিধান আইনের গুরুত্বপূর্ণ একটা উৎস। তবে প্রধান উৎস কোনটা? প্রধান উৎস হচ্ছে আইন পরিষদ, মানে যেখানে আইনটা তৈরি করা হয়। ঠিক আছে? এবার আমরা দেখব আইনের শ্রেণী বিভাগ। এই যে জাতীয় আইন, সরকারি ও বেসরকারি আইন, এটা হচ্ছে আবার শাসনতান্ত্রিক আইন, লিখিত অলিখিত হতে পারে। তো আইনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, জাতীয় আইন আর আন্তর্জাতিক আইন। ঠিক আছে? জাতীয় আইন হচ্ছে সরকারি ও বেসরকারি আইন। আইন মান্য না করার কারণটা কি? এরকম পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন আসে যে আইন মান্য করার কারণ কি। দেখো, হবস আর অস্টিন কি বলছে? হবস আর অস্টিন বলছে মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে। হবস বলছে আইন না মেনে চললে সমাজে পুনরায় বিশৃঙ্খলা দেখা দিবে, এই জন্য মানুষ আইন মেনে চলে। অস্টিন বলছে লোকে আইন মেনে চলে কেননা তার রাষ্ট্র কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত। জন লক বলছেন যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না, আইন স্বাধীনতার রক্ষক অভিভাবক। তোমরা চাইলে 1 এবং 4 এই 2টা মুখস্থ করে ফেলতে পারো, অথবা চাইলে 4টাই মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে? 4টাই কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যদি খ নাম্বার এটা আসে তখন তুমি 4টা যদি দিয়ে দাও, আর কিছু না লিখে এই 4টা যদি দিয়ে দাও, তাহলে কিন্তু 2 এর 2 ইনশাল্লাহ পেয়ে যাবে। ঠিক আছে? বা 2টা দিলেও হবে। এবার দেখো নৈতিকতা। নৈতিকতা আসলে কি? মোরালিটি, নৈতিকতা ইংরেজি শব্দ হচ্ছে মোরালিটি, যেটা মোরালিটাস আসছে, যেটা একটা ল্যাটিন শব্দ, এবং এটার অর্থ হচ্ছে সঠিক আচরণ বা চরিত্র। সঠিক আচরণ বা চরিত্র। সক্রেটিস কি বলছেন? খুবই গুরুত্বপূর্ণ একটা কোটেশন, সদ্গুণী জ্ঞান। এটা কে বলছে? ইংলিশে হচ্ছে ভার্চু ইজ নলেজ। কে বলছে? সক্রেটিস। এটা বিভিন্ন পরীক্ষায় আসে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিসিএস পর্যন্ত হচ্ছে এই প্রশ্নটা আসে। ন্যায়বোধের উৎস হচ্ছে কি? ন্যায়বোধের উৎস হচ্ছে জ্ঞান, এটা মাথায় রাখবা।
তোমরা জেনে খুশি হবা তোমাদের যে পরিণতি বিষয়টা, এই পরিণতি বিষয়টা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে এই বই থেকে সাধারণ জ্ঞান হয়ে তোমাদের প্রশ্ন আসবে এবং প্রায় 30টার মধ্যে 6 থেকে 7টা তোমরা এখান থেকে কমন পাবা। এবং এই পরিণতি প্রথম এবং দ্বিতীয় পত্র পড়লে মোটামুটি তোমার সাধারণ জ্ঞানের 40% কাভার হয়ে যাবে। যেমন তোমার প্রাচীন বাংলার ইতিহাস, সংবিধান, তারপর হচ্ছে তোমার সাংবিধানিক প্রতিষ্ঠান, সরকার কাঠামো, সরকারি বিভাগ, এগুলো কিন্তু এখনই কাভার হয়ে যাবে। ঠিক আছে, সো তোমরা যারা পরিণতি পড়তেছো তোমরা কিন্তু অনেক ভাগ্যবান। আচ্ছা, এবার আসে স্বাধীনতা। স্বাধীনতা ইংরেজি শব্দ কি? লিবার্টি, যেটা আসছে লিবার থেকে একটা ল্যাটিন শব্দ, এটার অর্থ হচ্ছে ফ্রি। স্বাধীনতা মানে কি? ফ্রি বা স্বাধীন। হারবার্ট স্পেন্সার এটার সংজ্ঞা কি দিচ্ছেন? স্বাধীনতা বলতে খুশি মতো কাজ করাকে বুঝায় যদি উক্ত কাজ দ্বারা অন্যের অনুরূপ স্বাধীনতা উপভোগ করার সৃষ্টি না হয়। মানে তুমি যা খুশি করবা এটাই স্বাধীনতা, আসলে না, মানে তুমি তোমার মতো কাজ করো, তবে সেটা যেন অন্যের কোনো ক্ষতি না হয়, এটাই তোমার স্বাধীনতা। তোমার স্বাধীনতা ততটুকুই যতক্ষণ পর্যন্ত অন্য কারো তোমার জন্য কোনো ক্ষতি ভোগ করতে না হয়। ঠিক আছে, শেলি কি বলছেন? শেলি বলছেন অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হলো স্বাধীনতা। যেমন কিছুদিন আগ পর্যন্ত আমরা অতি শাসন ব্যবস্থার মধ্যে ছিলাম, এখন আমরা মোটামুটি স্বাধীন, তাহলে অতি শাসনের বিপরীত ব্যবস্থাই হচ্ছে স্বাধীনতা। দেখো স্বাধীনতার বিভিন্ন রূপ কি কি? ব্যক্তিগত স্বাধীনতা, যেমন ইচ্ছামতো রাষ্ট্রীয় ভূখণ্ডে চলাফেরার অধিকার, নিজ নিজ ধর্ম পালনের অধিকার, সম্পত্তি ভোগের অধিকার, এগুলো হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতা। এবার তোমরা দেখবা প্রাকৃতিক স্বাধীনতা, মানুষ স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ, এই কথাটা বলছে রুশু, খুবই গুরুত্বপূর্ণ, এটা জ্ঞানমূলকে আসতে পারে অথবা এমসিকিউতে আসতে পারে। আইনগত স্বাধীনতা, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত নিয়ন্ত্রিত স্বাধীনতা, এগুলো হচ্ছে আইনগত স্বাধীনতা। সামাজিক স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা হচ্ছে তোমার ভোটদানের স্বাধীনতা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অধিকার, সরকারি চাকরির অধিকার। অর্থনৈতিক স্বাধীনতা কি কি? অর্থনৈতিক স্বাধীনতার অর্থ অভাব থেকে মুক্তি, এই কথাটা বলছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রুজভেল্ট। যেমন কি কি? যোগ্যতা সামর্থ্য অনুযায়ী কর্মে নিযুক্ত হবার অধিকার, তারপর হচ্ছে বেকার ও বৃদ্ধ বয়সে ভাতা পাবার অধিকার, রুগ্ন অক্ষম অবস্থায় রাষ্ট্র কর্তৃক প্রতিপালন, এগুলো হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা। আরেকটা হচ্ছে জাতীয় স্বাধীনতা, যেটা হচ্ছে তোমার অন্য কোনো দেশের কাছ থেকে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করা, এটা হচ্ছে জাতীয় স্বাধীনতা। আমরা দেখবো স্বাধীনতা রক্ষা কবচ, এটা আমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। স্বাধীনতা রক্ষা কবচ, স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। ঠিক আছে, স্বাধীনতাকে অক্ষুণ্ণ অটুট রাখার পদ্ধতিগুলো কি কি? দেখো, আইনের শাসন, আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষা কবচ। তাহলে প্রধান রক্ষা কবচ কোনটা? আইনের শাসন। সংবিধানের মৌলিক অধিকারের সমাবেশ, দায়িত্বশীল শাসন ব্যবস্থা, প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতি, যেটা আমরা এখন দেখি। আইনের অনুশাসন, এবি ডাইসির মতে আইনের অনুশাসন বলতে বুঝায়, দেখো একটু ভালো করে, এটা কিন্তু তোমাদের খ নাম্বার প্রশ্নে আসতে পারে। এবি ডাইসির মতে আইনের অনুশাসন বলতে বুঝায় কি কি? সবাই আইনের দৃষ্টিতে সমান, আইনের আশ্রয় গ্রহণের সুযোগ, শুনানি ব্যতীত কারো বিরুদ্ধে শাস্তি বা ক্ষতিকর ব্যবস্থা না নেওয়া, এগুলোই হচ্ছে আইনের শাসন এবিডাইসির মতে। মাঝে তোমার পরীক্ষা আসতে পারে এবিডাইসির মতে আইনের শাসন বলতে কি বুঝায়, তাহলে তুমি এই 3টা জিনিস শুধু দিয়ে দিবা, তাহলেই হবে। ঠিক আছে, তারপরে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, এই নীতির প্রবক্তা হচ্ছে কে? মন্টেস্কো, তোমার এমসিকিউতে আসতে পারে। তার কথায় কি বলা হয়েছে? আইন প্রণয়ন ও শাসন পরিচালনার ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয় তখন স্বাধীনতা নষ্ট হয়, এর সাথে বিচার বিভাগের ক্ষমতা সংযুক্ত হলে বিচারের বাণী নিভৃতে কেঁদে 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 উঠে। ঠিক আছে, এটা হচ্ছে মানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ, একজনের হাতে ক্ষমতা থাকা। ঠিক আছে, একজনের হাতে ক্ষমতা না থেকে বিচার বিভাগ স্বাধীন হইতে হবে। তারপর হচ্ছে তোমার কি বলছে? আইন প্রণয়ন ও শাসন পরিচালনার ক্ষমতা যখন কেন্দ্রীভূত হয়, হ্যাঁ, সব ক্ষমতা যদি শুধু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির হাতে থাকে তাহলে তো হবে না, সেটা সমাজের বিভিন্ন স্তরে ভাগ করে দিতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা থাকা লাগবে, সদা জাগ্রত জনমত থাকা লাগবে। হ্যানরি ডেভিডসন কি বলছেন? স্বাধীনতা সংগ্রাম কোনোদিন শেষ হয় না, এর সংগ্রামের ক্ষেত্র কোনোদিন নীরব থাকে না। তার মানে স্বাধীনতা সংগ্রাম সবসময় চলতে থাকে, যেমন বাংলাদেশে আমরা যেটা দেখতেছি। ঠিক আছে, সামাজিক ন্যায় বিচার কি কি? গণতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি। আর সাম্য কি? সাম্য হচ্ছে স্বাধীনতা একে অপরের সহায়ক ও পরিপূরক। ঠিক আছে, আইন ও স্বাধীনতা সম্পর্ক, এটা তোমরা পড়ে ফেলতে পারবা, আমি খুব সুন্দর করে এটা গুছিয়ে দিয়েছি। দেখো, বার্কার বলছে আইন ও স্বাধীনতার বিরোধ নেই, বার্কার বলছে আইন আর স্বাধীনতার মধ্যে কোনো বিরোধ নাই। আর স্পেন্সার বলছে আইন ও স্বাধীনতা পরস্পর বিরোধী, মানে দুইজন দুইটা কথা বলছে, পুরোই বিপরীতধর্মী কথা বলছে। তাইলে আমরা যদি একটু নিজেরা দেখি যে আসলে কি, আইন হচ্ছে স্বাধীনতার শর্ত ভিত্তি,
এটা কিন্তু তোমার পরীক্ষা আসতে পারে। আইন হচ্ছে স্বাধীনতা সত্যভিত্তি। যদি তোমার আইন না থাকে তাহলে তুমি স্বাধীনতা উপভোগ করতে পারবে না, কারণ ওই তোমার স্বাধীনতা অন্য কেউ আইসা ভাগ বসাবে, সে তোমাকে এমন কিছু করবে যাতে তুমি স্বাধীনতা উপভোগ করতে পারবে না। এই জন্য আইন হচ্ছে স্বাধীনতার ভিত্তি। দেখো, আইন স্বাধীনতাকে সহজলভ্য করে তোলে। বস্তুত স্বাধীনতার প্রধান ভিত্তি সত্যই হলো আইন। আইন স্বাধীনতার রক্ষা কবচ। কিভাবে? এটা তোমার খ নাম্বারে আসতে পারে। আইন আছে বলেই স্বাধীনতা ভোগ করা যায়, মানে উপভোগ করা যায়। ঠিক আছে, আইনের অবর্তমানে স্বাধীনতা স্বেচ্ছাচারিতায় পরিণত হয়। আইন স্বাধীনতার অভিভাবক। আইন শাসক গোষ্ঠী স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন স্বাধীনতার রক্ষক, আইন স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। তাহলে তোমরা জাস্ট এই পেজটা পড়লেও এরকম কোনো প্রশ্ন আসলে ইনশাল্লাহ লিখতে পারবা। তারপরে দেখো সাম্য। সাম্য কি বলা আছে? সাম্য অর্থ সমান, সাম্য অর্থ সমতা। পরীক্ষা আসে সাম্য কি? সাম্য অর্থ মানে হচ্ছে সমতা। আর সাম্যর তিনটা বিশেষ দিক আছে, দেখো। বিশেষ সুযোগ সুবিধার অনুপস্থিতি, পর্যাপ্ত সুযোগ সুবিধার সৃষ্টি, বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় বিষয় সম্পদ দ্রব্যাদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমানভাবে বন্টন। এটাই হচ্ছে সাম্য। সাম্যের রূপ কি কি? দেখো, স্বাভাবিক সাম্য। স্বাভাবিক বা প্রাকৃতিক সাম্যের অর্থ হলো জন্মগতভাবে প্রত্যেক মানুষ স্বাধীন এবং সমান। বর্তমানে এই ধারণা যদিও অচল, সবাই আসলে সমান না। সামাজিক সাম্য। রাজনৈতিক সাম্য। রাজনৈতিক সাম্য কি কি? দেখো, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের সমতা সবার পেতে হবে, জনগণের সবার এটা থাকবে। অর্থনৈতিক সাম্য কি? যোগ্যতা অনুযায়ী কাজ করা, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করা, এগুলা অর্থনৈতিক সাম্য। আইনগত সাম্য কি? আইনের চোখে সকলে সমান থাকবে, এটাই আইনগত সাম্য। এবার দেখো, আমি তোমাদের এই অধ্যায়টা শেষ, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন দিচ্ছি, যেগুলা ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বারবার আসে। যেমন সাম্য কি? মাত্রই দেখলাম। স্বচ্ছতা কি? দেখলাম। স্বাধীনতা কি? তাও পড়লাম। গণতান্ত্রিক মূল্যবোধ, আচ্ছা এটা আসছে নাই। লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন মেনে চলে? এটা কিন্তু আমরা দেখছি। আইন কি? মূল্যবোধ কি? নৈতিকতা কি? প্রথা কি? আইন হলো আবেগ বিরচিত উক্তি, উক্তিটি কার? আইন হলো আবেগ বিবর্জিত যুক্তি, এই আইনটি কার? উক্তিটি কার? ঠিক আছে, এটাও কিন্তু আমরা দেখছি। তারপরে এখানে হচ্ছে তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্ন 10টা এবং এই পাশে 7টা, টোটাল 17টা অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু দিয়ে দিচ্ছি। তাহলে এই 17টা পড়লেই আর পড়া লাগবে না। আচ্ছা, এখানে একটা সৃজনশীল আছে। জনাব শিবলি সর্বদা শিক্ষার্থীদের কল্যাণের কথা চিন্তা করেন, তিনি সকল শিক্ষার্থীর সাথে একই রকম আচরণ করেন। তার মানে কি? সাম্য প্রকাশ পাইছে, সকলের সাথে একই আচরণ প্রকাশ করেন, কোনো কাজকেই তিনি ছোট মনে করেন না। হ্যাঁ, মানে সমতা। সময়ের কাজ সময়ে করা তার অভ্যাস, মানে কি? শৃঙ্খলাবোধ। অন্যদিকে জনাব সিরাজ কি করেন? অবৈধ ব্যবসা করেন, মানে অসৎ। রাতারাতি বড়লোক হয়েছেন, হ্যাঁ, দুর্নীতির মাধ্যমে। শ্রমিকদের তিনি নির্দয়ভাবে খাটান, মানে শ্রমিকদের তিনি হচ্ছে ওই যে অর্থনৈতিক যে সাম্য সেটা তিনি মেনটেন করেন না। গরিব অসহায় কেউই তার কাছে সাহায্য চেয়ে পায় নাই, মানে তার মূল্যবোধ নাই। ঠিক আছে, তাহলে ক নাম্বার পড়ছে তথ্য অধিকার আইন প্রথম কোন দেশে চালু? আচ্ছা, ক খ বাদ দিলাম আমরা। গ নাম্বার, জনাব শিবলির মধ্যে সামাজিক মূল্যবোধের কোন উপাদানগুলো অনুপস্থিত? তাহলে আমরা বলতে পারি যে জনাব শিবলির মধ্যে যেই জিনিসগুলা উপাদানগুলো অনুপস্থিত, দেখো তিনি কি কি করে? তিনি হচ্ছে অবৈধ ব্যবসা করে, তার মানে তার মধ্যে সততা নাই। ঠিক আছে, রাতারাতি বড়লোক হয়েছেন, দুর্নীতি, তার মানে তিনি দুর্নীতিবাজ। তিনি শ্রমিকদের নির্দয়ভাবে খাটান, তার মানে তার মধ্যে সহমর্মিতা নেই, এবং অসহায় কেউ তার কাছে সাহায্য চেয়ে পায় না, মানে তিনি তার মধ্যে মূল্যবোধ নাই। ঠিক আছে, নৈতিক মূল্যবোধটা নাই, এই জন্য এইগুলাই হচ্ছে তার মধ্যে অনুপস্থিত। এগুলোই তুমি জাস্ট ব্যাখ্যা করে দিবে। ঠিক আছে, তারপরে জনাব সিরাজকে কি মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায়? না, তাকে মূল্যবোধ সম্পন্ন মানুষ বলা যায় না, কারণ তার মধ্যে আসলে নৈতিক মূল্যবোধ নাই, সহমর্মিতা নাই, মানে মূল্যবোধের যে উপাদানগুলা সেগুলাই তার মধ্যে নাই। ঠিক আছে, এই জন্য আমরা তাকে মূল্যবোধ সম্পন্ন মানুষ বলতে পারবো না। মূল্যবোধের মধ্যেও কিন্তু সাম্য একটা অন্তর্ভুক্ত, সেই সাম্যটাও তার মধ্যে নাই। ঠিক আছে, ওকে। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখবো, যেগুলো বারবার পরীক্ষায় আসে। যেমন দেখো, মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? নৈতিকতা, অবশ্যই নৈতিকতা মূল্যবোধের জন্য গুরুত্বপূর্ণ। জনকল্যাণ, এটা আসলে মূল্যবোধের সাথে খুব একটা গুরুত্বপূর্ণ না। আইন ও মূল্যবোধের, আইনের সাথে তো মূল্যবোধের সম্পর্কই নাই। সুশাসন, এখানেও সম্পর্ক নাই। তাহলে সবচেয়ে বেশি হচ্ছে মূল্যবোধের নৈতিকতা। নৈতিকতা কিভাবে প্রকাশ পাবে? আচরণের মাধ্যমে। মূল্যবোধ কিভাবে প্রকাশ পায়? আচরণের মাধ্যমে। এই জন্য মূল্যবোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে নৈতিকতা। ঠিক আছে, তারপরে দেখো, লর্ড ব্রাইসের মতে কয়টি কারণে মানুষ আইন মেনে চলে? আমরা দেখছি মোট 5টি কারণে লর্ড ব্রাইসের মতে মানুষ আইন মেনে চলে। ঠিক আছে, আইনের দৃষ্টিতে সবাই সমান, এটা কে বলছে? ওই যে অধ্যাপক ডাইসি, আমরা দেখছিলাম মোট 3টা বিষয়ে আইন নিয়ে বলছিলেন, তো অধ্যাপক ডাইসি এর মতে আইনের দৃষ্টিতে সবাই সমান বলছে ডাইসি।
নিচের কোনটি রাজনৈতিক স্বাধীনতা? মতামত প্রদান, এটা আসলে রাজনৈতিক স্বাধীনতা না, এটা সামাজিক সব ক্ষেত্রেই সমান। ব্যবসা পরিচালনা, এটাও রাজনৈতিক স্বাধীনতার সাথে যায় না। ভোট প্রদান, হ্যাঁ এটা রাজনৈতিক স্বাধীনতা, এবং চলাফেরা এটা বাদ, ঠিক আছে, এটা সামাজিক স্বাধীনতা। অলিখিত আইন কোন দেশে প্রচলিত রয়েছে? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্যে। এটা কিভাবে মনে রাখবো আমরা? এটা মনে রাখবো আমরা এভাবে, স্পেন, ই মানে হচ্ছে ইংল্যান্ড, ই মানে হচ্ছে ইংল্যান্ড, এস দিয়ে আমরা মনে রাখবো স্পেন, এসপি দিয়ে, আর এস দিয়ে আমরা মনে রাখবো সৌদি আরব। সৌদি আরবে কিন্তু লিখিত আইন নাই, কারণ সৌদি আরব হচ্ছে কোরআন, তারপর হচ্ছে বিভিন্ন ধর্মীয় গ্রন্থ দিয়ে হচ্ছে তারা হচ্ছে তাদের দেশটা চলে। এন হচ্ছে নিউজিল্যান্ড, নিউজিল্যান্ড, ঠিক আছে। আরেকটা দেশ হচ্ছে ইসরায়েল, এগুলার কোনো লিখিত আইন নাই, আইন আছে বাট লিখিত আইন নাই, ঠিক আছে। তাহলে এটা কি হবে? গ্রেট ব্রিটেন বা যুক্তরাজ্য। তারপর আমরা দেখবো সবচেয়ে বেশি আইন এসেছে কোন উৎস হতে। এটা কিন্তু আমরা পড়ে আসছি, সবচেয়ে বেশি আইন আসে হচ্ছে আইনসভা থেকে, অর্থাৎ আইনসভাই কিন্তু হচ্ছে আইন প্রণয়ন করে, আইন সংশোধন করে, আইন যোজন এবং বিয়োজন করে থাকে, ঠিক আছে। সবচেয়ে প্রাচীন হচ্ছে আবার প্রথা। কোন দার্শনিক আইনের সংজ্ঞা দিয়েছেন? এটা আমরা দিচ্ছি সক্রেটিস আইনের সংজ্ঞা দেয় নাই, জ্যাক রুসো দেয় নাই, অস্টিন দিছে, গ্রিন দেয় নাই, ঠিক আছে। ওকে, এবার আমরা দেখবো 8 নাম্বার, যে আইনের 6টি উৎসের কথা কে বলেছেন? আমরা জানি আইনের 6টা উৎসের কথা বলছেন অধ্যাপক হল্যান্ড, ঠিক আছে, হল্যান্ড বলছেন, এটা কিন্তু অলরেডি আমরা পড়ে আসছি। তারপরে হচ্ছে 9 নাম্বার, নৈতিক মূল্যবোধ শিক্ষার প্রথম পাঠ। দেখো, নৈতিক মূল্যবোধ আমরা প্রথমেই কিন্তু পরিবার থেকে শিখি। তুমি দেখবা পরিবারে একটা শিশু বেড়ে উঠে এবং পরিবার থেকে সে নৈতিকতার সবকিছু শিখে আসে, ঠিক আছে। 10 নাম্বার, আইনের শাসন কোন মূল্যবোধকে শক্তিশালী করে? অবশ্যই গণতান্ত্রিক মূল্যবোধ। সমাজতান্ত্রিক একনায়কতান্ত্রিক তো হবেই না, রাজতান্ত্রিকও হবে না, সমাজতান্ত্রিকও হবে না, গণতান্ত্রিক হবে, ঠিক আছে। গণতান্ত্রিক মূল্যবোধ হচ্ছে আইনের শাসনকে শক্তিশালী করে, এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, ঠিক আছে। তাহলে আমি তোমাদের জন্য এখানে আরো 10টা এমসিকিউ এখানে দিয়ে রাখতেছি, সো তোমরা চাইলে কিন্তু এগুলা পড়ে ফেলতে পারো, ঠিক আছে, নিজেরা সলভ করে ফেলতে পারো। এবং তোমরা যারা আমাদের এসএসসি 26 কামব্যাক কোর্সে ভর্তি হবে তাদেরকে কিন্তু পিডিএফ গুলো দেওয়া হবে, এবং হচ্ছে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক কিন্তু তোমরা সাজানোভাবে পেয়ে যাবে, ঠিক আছে। টোটাল পরিণতির উপর 20টা ক্লাস আমার পেয়ে যাবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও, যাদের টার্গেট এসএসসিতে A+, তোমরা কিন্তু চাইলে এখনই ভর্তি হয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী পর্বে এবং পরবর্তী নতুন কোনো অধ্যায়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।